দ্বিতীয় স্ত্রী ঝর্ণার। আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হয়েছে। হাসপাতালে রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তা পাবেন ৩৬.৫ লাখ মানুষ। চট্টগ্রামে বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবল বাল্কহেড এমভি পিঙ্কি। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। এবং নদীতে মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। অন্য প্রসঙ্গ, লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি ৩০০ গুণ এবং ৩বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। করোনা সংক্রমণের হার ৫% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে বিশেষজ্ঞদের মত। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড ৩,৪৮১ শয্যার ২,০২৮টি ফাঁকা। ফাঁকা সরকারি হাসপাতালের ৫৮টি আইসিইউ। আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয়, আমরা তাদেরকে আইসিইউতে এখন নিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে যে কিছুটা, আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার্ড বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা ৩০০%, মানে ৩ গুণ বেশি ছোঁয়াচে। সব কিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়। বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারী করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন মোবাইল ফোনে। রোববার একযোগে এই সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম
সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে স্বস্তি। পাইকারি ও খুচরায় দাম কমেছে অন্তত 50 টাকা। প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দরও। নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা উঠছে আজ মধ্যরাতে। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন জেলেদের। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য বিভাগের। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আজীবন যাদের নদী নৌকা জালের সঙ্গে গাঁটছড়া বাঁধা, 2 মাসের বিচ্ছেদ তাদের কাছে বড়ই দুর্ভাবনার। তবে আশার কথা হলো এ সময়েই ইলিশগুলো বেড়ে উঠেছে এই নিষেধাজ্ঞার কল্যাণেই। তাই জেলেদের জাল বুননের সঙ্গে সঙ্গে চলছে মনে মনে স্বপ্ন বুননও। শেষ, এখন আমরা মাছ ধরতে নদী যাব, ইনকাম করি, মানুষের দেনা পরিশোধ করি। কর্তৃপক্ষ জানান, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে 2,77,189 জন জেলেকে প্রণোদনা দেয়া হয়। এর বাইরে থাকা অনেকে সহায়তা পাননি বলে অভিযোগ জেলেদের। কিস্তি মিস্তি লইয়া পুরা টেনশনে আছে, মনে করেন মাছ দেনা বানা দিতে পারি না। মাছটা সামনে কম হই, এই রিজিক যা আছে এই গাঙ্গুই চলতে পারবো। 10 টাকা সমমূল্যমানের অ্যাকাউন্ট করে দিয়ে প্রণোদনার যে ভাতাটি সে অ্যাকাউন্টে যেন পৌঁছে যায়, সেটার ব্যবস্থা আমরা রাখার জন্য প্রস্তাব করেছি। ঈদের আগেই এই দ্বিতীয় ধাপের যে চালটা, এটা আমরা বিতরণ সম্পন্ন করতে পারবো। বড় ইলিশ ধরতে পারলেও জাটকা ধরা বন্ধ থাকবে। সকল নদীতে 6.5 সেন্টিমিটার ম্যাশ সাইজের জাল ব্যবহার করে মাছ ধরে আমাদের জাটকা রক্ষায় এগিয়ে আসতে হবে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে 31 জুলাই পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় সহায়তা পাবেন 20,000 জেলে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এদিকে মাওয়া মৎস্য আড়তে সর্বাত্মক লকডাউনে ইলিশ বিক্রি জমজমাট। গাদাগাদি করা ভিড়ে করোনা সংক্রমণ ঝুঁকিতেই নানা প্রান্তের লোকজন আসে তাজা ইলিশ কিনতে। তবে বৈশাখে পদ্মায় বড় ইলিশ ধরা পড়ছে কম, তাই বড় ইলিশ বিক্রি হয় কেজিতে 1300 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার রূপালী ইলিশের পসরা মাওয়া মৎস্য আড়তে তাজা মাছ কিনতে ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়। তবে সরবরাহ কিছুটা বৃদ্ধি পায়, সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজি প্রতি 200 টাকা। বড় ইলিশ কেজি প্রতি দাম 1200 থেকে 1300 টাকা। আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হয় 700 থেকে 900 টাকায়। এই পদ্মার এই সুস্বাদু ইলিশ পৃথিবীতে আর কোনো জায়গায় পাওয়া যায় না। টাটকা ইলিশ মানুষের ঢাকা থেকে এসে ইলিশ কিনে যায়, দামটা আজকে একটু কম, কারণ চাহিদা অনুযায়ী মাছটা আজকে একটু বেশি আসছে। লকডাউনের জন্য মানুষ কমায়, আমরা তো বেচাকিনি করতে পারি না বেশি। আগে আমরা 15 আলি 20 আলি মাছ বেচতাম, মনে বেশি 6 আলি 7 আলি 2 আলি 3 আলি। আড়ত কর্তৃপক্ষের দাবি, জায়গা আয়তনের তুলনায় লোকজন বেশি হয়, ভিড় ঠেকানো যায় না। জায়গা তো হয় না, কোনো গাড়ি রাখতে পারে না, লোক গাদাগাদি হয়ে যায়। সরকারের কাছে অনুরোধ আমাদের জন্য জায়গাটা একটু বড় করে দেয়। অভয় আশ্রমগুলোতে 1 মে থেকে মাছ ধরা শুরু হলেও 30 জুন পর্যন্ত সারা দেশে ঝাটকা শিকার নিষিদ্ধ রয়েছে। অর্ধ শতাব্দী প্রাচীন দেশ সেরা এই ইলিশের হাটে 2 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চট্টগ্রামের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া জাহাজ এমভি পিঙ্কি বাল্কহেড থেকে 5 শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পাথর নিয়ে নোয়াখালীর ভাসানচরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্দর কর্মকর্তারা জানান ডুবে যাওয়া MV পিঙ্কি নামের এই বাল্কহেডটি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পাথর বোঝাই করে মধ্যরাতে রওনা দেয় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে, কিন্তু ভোর 3:30টার দিকে বন্দরের বহির্নোঙর থেকে 1.5 নটিক্যাল মাইল অতিক্রম করার পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে এটি ভাসতে ভাসতে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তলা ফেটে গিয়ে সাগরেই ডুবে যায়। জানা গেছে আর কি সেটা হলো যে তার ইঞ্জিনের সমস্যা ছিল, এটা তাকে ভাসানচরের জন্য পাথর নিয়ে যাচ্ছিল। 8:13 সময় লাইটার ভেসেলটা একদম পার্মানেন্টলি পার্কের ভিতরে ওখানে ডুবে যায়। টোটাল 5 জন ছিল, 5 জনই জীবিত, একদম সুস্থভাবে উদ্ধার করেছি আমরা। বাল্কহেডটি ডুবে যাওয়ার আগেই তার 5 নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড তাদের উদ্ধার করে নিয়ে আসে। ডুবে যাওয়া বাল্কহেডটি বন্দরের জাহাজ চলাচলে তেমন ঝুঁকি সৃষ্টি না করায় এটি উদ্ধারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চ্যানেলের কাছাকাছি বরাবর এ ধরনের ঘটনা বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা। এদিকে অবৈধভাবেই এই বাল্কহেড পণ্য পরিবহন করছিল বলে অভিযোগ করেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এই বাল্কহেডগুলো শুধু তার নিজ নিজ এরিয়াতে নিজ নিজ মহকুমায় চলার কথা, হাউস হোল্ড কার্গো বা বালি গাড়ি করার জন্য। এগুলো তো আমরা বন্ধ করতে পারতেছি না। বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ঝড় হওয়ার কারণে সাগরে এই ধরনের লাইটারের জাহাজ এবং বাল্কহেড চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নানা দুর্ঘটনায় প্রতি বছরে এই ধরনের 7 থেকে 10টি জাহাজ ডুবির ঘটনা ঘটে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে পতেঙ্গার বে টার্মিনালকে। এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ 7টি দেশ। এই অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি 2টি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 67 একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরো 800 একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্ট্যান্ড করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী 50 বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি 2টিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। এ যেন সর্ষের মধ্যে ভূত, নিয়মের মধ্যেই অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 300-র বেশি গাড়ি, যেগুলোর 70%-ই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এই গাড়িগুলোতে গত 2 বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 513টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 150টির। ওরা গাড়ি চালায় মনে করেন
আউলা চুট করি ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না, কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো ওরা চলে। গেল 16 এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনেরই এমনই এক গাড়িতে চাপা পড়ে মারা যান এক রিকশা চালক। 2 মাসের ব্যবধানে নগর কর্তৃপক্ষের এই যানগুলো রাস্তায় ঘটিয়েছে অন্তত বেশ কয়েকটি হতাহতের ঘটনা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে সুনামগঞ্জের হাওরে নির্বিঘ্নে কাটা হচ্ছে বোরো ধান। কেটেছে শ্রমিক সংকটের ভোগান্তি, বাঁচল সময়ও। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। লাগামহীনভাবে বাড়তে থাকা মুরগির দাম কমেছে। পাইকারি ও খুচরায় পাকিস্তানি ও দেশি মুরগির দাম কমেছে 50 থেকে 100 টাকা। প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। লকডাউনে চাহিদা কমা ছাড়াও রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব বলছেন বিক্রেতারা। রোজার শুরুতেও রাজধানীর পাইকারি আড়তে সোনালী মুরগি বিক্রি হতো প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। দেশি মুরগির জোড়া ছিল 900 টাকা আর ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো 140 টাকায়। তবে রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় চাহিদা কমায় প্রভাব পড়েছে দামে। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা গেল সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। দেশি মুরগির জোড়া বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। আগে বিক্রি করতাম 320 টাকা, 310 টাকা, 330 টাকা এরকম ছিল। এই করোনা আসার পর থেকেই আপনার মনে করেন অনেক লস হইতেছে আমাদের। কক মুরগিটার দাম আমরা 220-30 এরকম, 30 কাঁচা 1200-1500 মুরগি বিক্রি করছি, এখন 500-600 মুরগি বিক্রি করি। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। মুরগি নিচ্ছে আমি 2 কেজি 100 গ্রাম 140 টাকা কেজি। 20-30টা নিছি, কেজি বিক্রি করবো আপনার 260, 250, 300 এরকম 260-70 টাকা। যেই মাল আমরা কিনছি আগে 550, 40, 600, 620 বেচছি, আর আমরা কিনতেছি 520-30 বেচতেছি 550, সীমিত লাভে বেচে চালাইতেছি। দাম কমেছে ডিমেরও। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম 5 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। লাল ডিম হলে 85 টাকা ডজন, আর দেশি ডিম হলে 150, সাদা ডিম 80 টাকা ডজন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। খাসির মাংস 900 টাকা আর বকরির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে বেড়ে গেছে সব ধরনের ফলের দাম। আশানুরূপ ফলন না হওয়ায় কম সরবরাহের অজুহাত আড়তদারদের। তবে দাম ভালো পেলেও ব্যবসায়ের ক্ষতি হচ্ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 30 বছর ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এই ফলের আড়তগুলোতে পাইকারি কেনাবেচা হয়। মৌসুমি ফলের চাহিদা বেশি থাকায় প্রতিদিন অর্ধ কোটি টাকার ফল কেনাবেচা হয় এখানে। ভোরের আলো ফোটার সাথে সাথে পাইকাররা ফল সংগ্রহ করে গ্রামাঞ্চলের হাটবাজারে নিয়ে খুচরা বিক্রি করেন। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ের ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন তারা। তরমুজটা যেই দাম আছে এই দাম এখান থেকে যে নেওয়া লাগে এর তো আরো ঠিয়া আরো কম দাম বলে। খেতে মালটা কিনলে এখান থেকে কেরিং খরচ বেশি হয়ে যায়, এই কারণে হলো দাম বেশি। এবার ফলন কম হওয়া ও লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে ফলের দাম বেড়ে গেছে বলে জানান আড়তদাররা। কাস্টমার কম করোনার জন্য গাড়ি গুড়ি চলে না, গাড়ে গাড়ে পুলিশ প্রশাসন আটকায়, মানুষ আসতে পারে না। মাল কমেছে, আবার ফসল হয় নাই, এই কারণে দাম বেশি। মাল এখানে কম, পাইকার বেশি, ফলন কম হয়েছে, এই জন্য বাজার বাড়তি। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত মোস্তফাপুর ফলের আড়তে তরমুজ 250 থেকে 300 টাকা, ফুটি 70 থেকে 90 টাকা, আনারস প্রতিটি 45 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেয়ারা প্রতি কেজি 50 থেকে 70 টাকা এবং 100 লিচু 450 থেকে 600 টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সুনামগঞ্জে হাওরে নির্বিঘ্নে চলছে বোরো ধান কাটা। এতে শ্রমিক সংকট যেমন কমেছে তেমনি বেঁচে যাচ্ছে সময়ও।
সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ৯৫টি হাওরে ২,২৬,৩30 হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে হাওর এলাকায় ৯০% সহ জেলার ৭০ থেকে ৮০% ধান কাটা হয়েছে। আমরা মোটামুটি ঝুঁকিমুক্ত, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ১০০% ধান কর্তন করতে পারবো। হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য ২৯৪টি কম্বাইন্ড হারভেস্টার, ১৩০টি রিপার মেশিন ছাড়াও ২ লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় এখন ব্যস্ত। মেশিন আনে আমরা সুবিধা পাইছি, আমরা দেশের ধান, আমরা সংঘের ধান তুলতে খুব আরাম পাইছি। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৪৪,০০০ মেট্রিক টন। সুনামগঞ্জের ঘরে ঘরে এখন চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন তারা সময় মতোই ঘরে তুলতে পাচ্ছেন। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংগাই হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা কোনো ধর্মের জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে একজনের অপরাধের জন্য ঢালাওভাবে পুরো শ্রেণী বা গোষ্ঠীকে দায়ী করা যৌক্তিক নয় বলে মনে করেন তিনি। নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় পৌর কবরস্থানে বড় ভাই নাসিম ওসমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। যখন তারা কথা বলেন, মানুষের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে এবং মানুষ এটা গ্রহণ করে। সেই মানুষ যদি দেখে যে যার কথা শুনে চার চোখ দিয়ে পানি পড়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যে বাচ্চা ছেলে, হ্যাঁ, যে অনেক প্রশ্ন যার ভিতরে আছে, সে যদি দেখে এই ধরনের ঘটনা ঘটে, আমার মনে হয় সেটা যে কোনো ধর্মের জন্যই খারাপ, শুধু ইসলাম ধর্মের জন্য না। আমরা যে কষ্ট পেয়েছি, যে একটা আলেম যিনি নিজেকে দাবি করেন, তিনি এই কাজটা করেন কিভাবে, এই কষ্টেরই বহিঃপ্রকাশ হচ্ছে। বাট এটা এরকম ঘটনা নতুন না, এরকম ঘটনা নতুন না, এবং এটাই যে শেষ ঘটনা তা না। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। আমি সুষ্ঠু বিচার চাই, আমার সাথে অনেক বড় প্রতারণা, ধোঁকা হয়েছে। হাসপাতালে রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। এবং চট্টগ্রামে বহির্নগরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবল বাল্কহেড এমভি পিঙ্কি। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।